নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনা হবে কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে 12টি ঘরে দেবগুরু বৃহস্পতির জন্মকালীন জন্মছকে অবস্থান এবং তার ফলাফল নিয়ে। আমাদের এই দেবগুরু বৃহস্পতি সিরিজটা কিন্তু মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে, তো পরবর্তী অবশ্যই কিন্তু মীন লগ্ন মীন রাশি অবধি আলোচনাটা পরস্পর চলতে থাকবে। তো যারা ভিডিওগুলো আগে দেখেননি বা যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনাটা হবে কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির 12টি ঘরে অবস্থান নিয়ে। দেখুন, প্রথম বিষয় যেটা আগে আপনাদেরকে বুঝতে হবে, কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়, অর্থাৎ দুটো কেন্দ্রের অধিপতি হয়। জ্যোতিষশাস্ত্রের প্রথম সূত্র যেটা আজকে আপনাদের মাথায় ঢোকাতে হবে সেটা হচ্ছে, কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সর্বোচ্চ কারক গ্রহ হয় না। তার কারণটা একাধিক কারণ আছে, একটা করে যদি আপনারা পারেন নোট করতে পারেন। প্রথম বিষয় হচ্ছে, দেবগুরু বৃহস্পতি বুধকে নিজের শত্রু হিসাবে দেখে এবং বুধ গ্রহ দেবগুরু বৃহস্পতিকে নিজের সম হিসাবে দেখে। তো মৈত্রী চক্রে আমরা কিন্তু মিত্রতা পেলাম না, সম এবং শত্রু পেলাম। তো সম এবং শত্রু যদি আসে তাহলে সেক্ষেত্রে মিত্র কখনোই আসছে না। সেদিক থেকে কিন্তু বুধ এবং বৃহস্পতির মধ্যে অনেকে সম মনে করে মিত্রতার সম্পর্কে, অনেকে শত্রু মনে করে মিত্রতার সম্পর্কে। তো এই দিক থেকে যদি আমরা দেখি, এখানে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবার জ্যোতিষশাস্ত্রের আর একটা সূত্র নোট করুন। জ্যোতিষশাস্ত্র মতে দুটো কেন্দ্রের অধিপতি যদি কেন্দ্রেই অবস্থান করে তখন কেন্দ্র আধিপতি দোষ নির্মাণ করে। এই লগ্ন সাপেক্ষে প্রথমেই বলেছি দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি হয়। সেদিক থেকে যদি কেন্দ্রের ঘর কী কী সেটা আগে আপনারা প্রথমে বুঝে নিন। লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এটা কেন্দ্রের ঘর হয়। তার মানে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমের অধিপতি হয়। তো সেদিক থেকে যদি চতুর্থ এবং সপ্তমের অধিপতি হয়ে কেন্দ্রের ঘরেই অবস্থান করে, সেক্ষেত্রে কেন্দ্রাধিপতি দোষও নির্মাণ করবে। তাতে দেবগুরু বৃহস্পতি শুভ ফলাফল দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যাবে। এবং দেবগুরু বৃহস্পতি জন্মকালীন জন্মছকে কিছু অংশে যেই ঘরে বসে থাকে সেই ঘরের ভাব সেই ঘরটাকে নাশও করে থাকে। সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো। এগুলো আপনাদের কাছে কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে খাতায় কলমে বুঝিয়ে দেবো বিষয়টা। তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা একটি কন্যা লগ্নের জন্মছক। পরিষ্কার হয়েছে? যাদের রাশি আছে তারা প্রেডিকশান হিসাবে এই বিষয়টাকে আলোচনাটাকে দেখতেই পারেন, কিন্তু অ্যাকুরেট ফলাফল আমরা কিন্তু অবশ্যই রত্ন নিয়ে আলোচনা করব, কেন এই লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ কোন কোন কন্ডিশনে আপনারা পড়তে পারেন সেই বিষয়টাও কিন্তু জানবো। তো সেটা অবশ্যই কিন্তু লগ্ন ভিত্তিক হবে। সেদিক থেকে আপনাদেরকে বলছি, আপনাদের জন্মছক খুলুন, খুলে দেখুন যে আপনাদের কন্যা লগ্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে। আমি একদম প্রত্যেকটা ঘরে লিখে রেখেছি, যেই ঘরে দেবগুরু বৃহস্পতি বসে থাকবে সেই ঘরের ফলাফলটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার ভালো ফলাফল হোক বা খারাপ ফলাফলই হোক না কেন, সেই গ্রহটার সর্বোচ্চ অ্যাক্টিভেশন তখনই হয় যখন সেই গ্রহটার মহাদশা বা অন্তর্দশা চলে। তো আপনাদেরকে এটাও দেখে নিতে হবে যে আপনাদের কন্যা লগ্ন এবং দেবগুরু বৃহস্পতির অন্তর্দশা বা মহাদশা চলছে কিনা, এবং সেই গ্রহটা কোন স্থানে বসে আছে, এটা হচ্ছে বড় বিষয়। দেখুন, কন্যা লগ্ন লগ্নের হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ লগ্ন হিসাবে কন্যা লগ্নে জাতক জাতিদেরকে ধরা হয়ে থাকে। কেন? তার কারণ খুব প্র্যাকটিক্যাল। বর্তমান যুগে একটা মানুষের জীবনে যে সকল চিন্তাভাবনাগুলো হওয়া উচিত সেই চিন্তাভাবনাগুলোকে নিয়েই চলতে পছন্দ করে কন্যা লগ্ন কন্যা রাশির মানুষরা। প্র্যাকটিক্যাল তো হয়, যথেষ্ট জ্ঞান এদের মধ্যে থাকে, যথেষ্ট কমন সেন্স এদের মধ্যে থাকে। বুধের মূল ত্রিকোণ ঘর হচ্ছে কন্যা, যাদের মধ্যে সব থেকে পজিটিভলি যে কোনো বিষয় ম্যানেজ করবার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল এরা কিন্তু নিয়ে জন্মগ্রহণ করে, সব কিছুতে পারফেকশনিস্ট হতে চায়। তো সেই দিক থেকে কন্যা লগ্নকে বর্তমান যুগে যথেষ্ট পজিটিভ লগ্ন হিসাবে ধরা হয়। তো সেই লগ্নতে দেবগুরু বৃহস্পতির ইম্প্যাক্ট কী আছে সেই বিষয়টাই আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথম বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়। চতুর্থ ঘর থেকে কী দেখা হয়? আমাদের গৃহসুখ, আমাদের মাতৃসুখ, আমাদের বন্ধু সুখ। অনেকে একাদশ ঘর থেকেও বন্ধু সুখের কথা বলে, কিন্তু চতুর্থ ঘর আমাদের সুখের ঘর। মধ্যে ব্যাপার হচ্ছে এইটা, গাড়ি বাড়ি সব কিছুই চতুর্থ ঘর থেকে দেখা হয়। এবং সপ্তম ঘর আমাদের দাম্পত্য সুখ এবং আমাদের তার সাথে ব্যবসা। এবং ন্যাচারালি দেবগুরু বৃহস্পতির কিসের কারক সেটাও আপনাদেরকে বুঝে নিতে হবে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক তো আপনার জন্মছকে চতুর্থ সুখ এবং দাম্পত্যের অধিপতি, দুটো সেন্সিটিভ ঘর। এবং ন্যাচারালি দেবগুরু বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক, সন্তানের কারক, মহিলাদের ক্ষেত্রে তার বলতে পারেন পার্টনারের কারক।
এবং অর্থেরও কারক হিসাবে দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়। তো সেদিক থেকে দেবগুরু বৃহস্পতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। খুব সহজভাবে যদি আমরা দেখি, লগ্নেই যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, তার মানে কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে, মানে এটা কেন্দ্রাধিপতি দোষ হয়ে গেল। এবার বুধ আর যেহেতু বৃহস্পতির মধ্যে নৈসর্গিক মিত্রতা সম্পর্ক নেই, সময় হিসাবে ধরা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি লগ্নে এসে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি এইটা যে ভীষণ কিছু নেগেটিভিটি করে দেবে? দেখুন, বিষয়টাকে বুঝতে হবে। দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে, কন্যা লগ্ন যেটা ম্যাচুয়ার লগ্ন, সেই লগ্নে যখনই অবস্থান করবে তারা যথেষ্ট জ্ঞানী হবে, যথেষ্ট বুদ্ধিমান হবে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকবে, তাদের মধ্যে মানুষকে জ্ঞান দেওয়ার ক্ষমতা থাকবে। অবশ্যই সেটা খুব ভালো। চতুর্থপতি এবং সপ্তমপতি লগ্নে অবস্থান করবার জন্য সে যথেষ্ট সুখী হবে এবং তার দাম্পত্য জীবন, তার ব্যবসা জীবনও সে কিন্তু যথেষ্ট পজিটিভলি গ্রো করতে পারবে, সামাজিকভাবে তার পরিচিতি লাভও থাকবে। এবার এই বিষয়গুলো সবটাই ভালো। এই ভালোর মধ্যে কতটা ভালো সেটা ডিপেন্ড করবে দেবগুরু বৃহস্পতি বুধের সাথে সময়গত বন্ধুত্বে বসে আছে কিনা। প্রত্যেকটা ভিডিওতে খুব সহজভাবে বোঝানো আছে, তবু আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, দেবগুরু বৃহস্পতি সময়গত বন্ধুত্ব কি করে দেখবেন? যদি বৃহস্পতি এখানে অবস্থান করে, বুধ গ্রহ, যেই গ্রহটার সাথে আমরা সময়গত বন্ধুত্ব দেখব, কোন গ্রহটার সাথে দেখব? যেই রাশিতে বসে আছে সেই রাশির অধিপতির সাথে আমরা দেখব। তো যদি কন্যাতে বসে থাকে, কন্যার অধিপতি বুধ, বুধ যদি পরবর্তী 3টে ঘরে থাকে, মানে বৃহস্পতি যেই ঘরে অবস্থান করবে তার পরে 3টে ঘর, অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু অথবা সিংহ, কর্কট বা মিথুনে যদি দেবগুরু বৃহস্পতি বুধ যদি অবস্থান করে, দেবগুরু বৃহস্পতি যদি কন্যাতে অবস্থান করে, তখন দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যে সময়গত বন্ধুত্ব হলো, তখন দেবগুরু বৃহস্পতি মিত্রতার সম্পর্ক নিয়ে আসবে। এবার সেক্ষেত্রে আমি যে কটা ফলাফল বললাম, প্রত্যেকটা ফলাফলই আপনারা কিন্তু পজিটিভলি পাবেন। কিন্তু যেহেতু কেন্দ্র আধিপতি দোষ নির্মাণ করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী, সেক্ষেত্রে এই ফলের মধ্যে তবুও কিছুটা তারতম্য থাকবে। আর যদি দেখা যায় যে তাৎকালিক শত্রুতায় বসে আছে, তখন কিন্তু এই সবকটা ফলের মধ্যে অনেকটা তারতম্য চলে আসবে। আপনারা সব কিছু হাতের মুঠোর মধ্যে পেয়েও সেটাকে ধরে রাখতে পারবেন, অহংকার আপনাদেরকে সমস্যায় ফেলবে। তো এই জায়গাটা কিন্তু প্রবলেমের হয়ে যাবে। এবং দেখুন, দেবগুরু বৃহস্পতি 3টি দৃষ্টি হয়, তো সেক্ষেত্রে পঞ্চম দৃষ্টি যেটা পড়বে, পঞ্চম স্থানের নিচের, এটা নিচ ঘর হয় তার। তবু আমি বলবো সন্তান সুখের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই দৃষ্টি পজিটিভ হবে, কেননা সপ্তমে দৃষ্টি দেবে, পঞ্চমে দৃষ্টি দেবে এবং নবমে দৃষ্টি দেবে। তো সেই দিক থেকে লগ্নে, দেখুন লগ্নে বৃহস্পতি কারকত্ব পেয়ে যায়, তো সেই জাতক ধার্মিক হবে, জ্ঞানী হবে এবং দাম্পত্য সুখ নিয়েও সে জীবনে চলতে পারবে, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু যতটা তার এক্সপেকটেশন থাকবে সেই অনুযায়ী নেগেটিভিটি থাকবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, যদি আপনাকে বৃহস্পতির পোখরাজ পড়িয়ে রাখা হয়, তাহলে আমি বলবো সেই পোখরাজ আপনাদেরকে কখনোই শুভ ফলাফল দিতে পারে না, আপনারা আরও প্রবলেমে ভুগছেন। আপনাদের এক্সপেকটেশন হাই হচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন না, এই বিষয়টা মিলিয়ে রাখবেন। প্রত্যেকটা ঘরে আমি রত্ন নিয়ে আলোচনা করে নেবো। যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, দেখুন দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান তুলা রাশি, এটা কিন্তু নৈসর্গিক শত্রুর গ্রহ। দেবগুরু বৃহস্পতিও শুক্রকে শত্রু পাবে, শুক্র দেবগুরু বৃহস্পতিকে শত্রু পাবে। তাহলে এইখানে সময়গত বন্ধুত্ব সব থেকে আগে দেখতে হবে। সেম সূত্র, বৃহস্পতি এখানে বসে থাকলে শুক্রকে পরের 3টে ঘর বা আগের 3টে ঘরে বসে থাকতে হবে, তবে এখানে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের সম বা মিত্রতা সম্পর্ক আসবে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করে আমি বলবো সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিতে পারে। কোন দিক থেকে? দ্বিতীয় ঘর আমাদের কিসের ঘর হয়? আমাদের বাণীর ঘর হয়। তাহলে জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার বাণী যথেষ্ট পজিটিভ হবে। আমাদের ধন সম্পত্তির ঘর হয়, সে ধন সম্পত্তি লাভ করবে তার নিজের জীবনে, বাণীর মাধ্যমে লাভ করবে, বা সে যথেষ্ট ঠিকঠাক ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে, কেন চতুর্থ ঘরের অধিপতিও দ্বিতীয় স্থানে বসে আছে মানে ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। সপ্তম ঘরের অধিপতিও দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে বিবাহের পরে ধন সম্পত্তি লাভ করবে। তো সেই দিক থেকে খুব ভালো। এবং তার বাড়িতে তার আত্মীয় স্বজন, তাদের সবার প্রত্যেকের সাপোর্ট কিন্তু সেই জাতক বা জাতিকা পায়। তো সেই দিক থেকেও আমরা খুব পজিটিভ ধরতে পারি দ্বিতীয় অবস্থান। যদি তাৎকালিক শত্রুতে অবস্থান করে, তখন কিন্তু আর্থিক আনস্টেবিলিটিতে ভোগাবে, অর্থ লাভ আপনাদেরকে হতে দেবে না, সমস্যায় ফেলবে। দৃষ্টিটাও যদি আমরা দেখি, দেখুন পঞ্চম দৃষ্টি ষষ্ঠে পড়ে রোগ ঋণ রিপু বৃদ্ধি করবে, এটা একটা নেগেটিভ দিক। এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টমে। লাইফে বারংবার পরিবর্তনশীল নেগেটিভ পরিবর্তন নিয়ে আসবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে। আর এখান থেকে যদি আমরা দেখি নবম দৃষ্টিটা কোথায় পড়বে? এখানে আপনাদের দশম স্থানে। কর্ম নিয়েও কিন্তু দুশ্চিন্তার জায়গা, মানে কিছুটা অলস করে দেবে আপনাদেরকে, কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশন দেবে না। আর এই যদি সেমভাবে এখানে তাৎকালিক মিত্রতায় বসে থাকে বা যদি বক্রি হয়ে যায় দেবগুরু বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সব রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দ্বিতীয় ঘর রিলেটেড দেবে। ষষ্ঠ স্থানে দৃষ্টির মাধ্যমে রোগ ঋণ রিপু থেকে জয় করাবে, অষ্টমে দৃষ্টির মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করাবে এবং দশমে দৃষ্টির মাধ্যমে আপনাদেরকে বলতে পারেন খুব ভালো অ্যাডভাইজার তৈরি করবে।
ভালো পণ্ডিত তৈরি করবে, যথেষ্ট জ্ঞানী ব্যক্তিত্ব তৈরি করবে, আপনার বাণী মানুষ দাঁড়িয়ে শুনবে, এটা কিন্তু খুব পজিটিভ দিক। বক্রী থাকলে আমি বলবো এই দিক থেকে ভালো, শত্রু ক্ষেত্রে অবশ্যই। তারপরে যদি তৃতীয় স্থানে বসে থাকে, চতুর্থ সুখের অধিপতি এবং দাম্পত্যের অধিপতি হয়ে পরিশ্রম পরাক্রমের ঘরে বসে আছে মঙ্গল, নিজের মিত্র ঘরে বৃশ্চিক রাশিতে। জাতক বা জাতিকা যেই হোক না কেন যথেষ্ট পরিশ্রমী বা পরাক্রমী সে কিন্তু হবেই, অবশ্যই হবে। এখানে সময়গত বন্ধুত্ব দেখা দরকার নেই, কেন যার ঘরে বসে আছে সে মিত্র। এবং চতুর্থ ঘরের অধিপতি তৃতীয় স্থানে, মানে জাতকের সুখ কোথা থেকে, জাতকের সুখ থাকবে কিন্তু অবশ্যই তার পরিশ্রমের ওপর। সে যথেষ্ট পরিশ্রম করতে পছন্দ করবে, খেলাধুলার প্রতি তার খুব ইন্টারেস্ট থাকবে, ছোট ভাই বোনেদেরকে সে কিন্তু খুব ভালোবাসবে, এবং এক জায়গায় স্থির না হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে কর্ম করতে তারা কিন্তু খুব পছন্দ করবে। এই জায়গাটা কিন্তু খুবই আমরা শুভ ধরতে পারি। চতুর্থপতি তৃতীয় স্থানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে তার কিন্তু খুব সাপোর্ট আসবে, বা এইরকম কারোর সাথে বিবাহ হতে পারে তাদের, যারা কিন্তু ধরুন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট একটা নামি দামি ব্যক্তিত্ব, তো এইরকম ধরনের একটা কানেকশন কিন্তু চলে আসতে পারে। এবং দৃষ্টিটা যদি আমরা দেখি এখান থেকে পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে, তৃতীয় থেকে অবশ্যই সপ্তম স্থানে। তো দাম্পত্য জীবনের জন্য খুব ভালো, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে মানে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যদি আমরা দেখি পড়বে নবম স্থানে, ধর্মের জন্য খুব ভালো। এবং এখান থেকে কিন্তু আমরা যদি দেখি নবম দৃষ্টিটা কোথায় পড়বে, একাদশ স্থানে, যেখানে আর্থিক উন্নতি, আর্থিক স্টেবিলিটির জন্য কিন্তু খুব ভালো। নিজের পরিশ্রম পরাক্রমের মাধ্যমে সে আর্থিক স্টেবিলিটি নিজের তৈরি করে নেবে। তো এই দিক থেকে তৃতীয় অবস্থানটাকে আমরা খুব শুভ ধরতে পারি। এবার যদি চতুর্থে চলে আসি, চতুর্থ স্থানও কেন্দ্রের ঘর, এইখানে কিন্তু কেন্দ্র আধিপতি দোষ লাগু হবে না, কেন, সেটা নিজের ঘর বলে সে কেন্দ্র আধিপতি দোষে থাকছে না। অতএব চতুর্থপতি চতুর্থ স্থানে অবস্থান করছে মানে সব রকম দিক থেকে খুব পজিটিভ, সব সুখের অধিকারী এই সকল জাতক বা জাতিকারা হয়। ডিগ্রিগতভাবে যদি দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে সব রকম দিক থেকে ভালো। তবে প্রথমেই বলে রাখি, ধনু রাশিতে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয় তাহলে যতটা সুখের জায়গা আসা উচিত সেই সুখ থেকে বঞ্চিত হতে হবে, কেন নিজের ঘরে বক্রী গ্রহ আপনাদেরকে চেষ্টা অনেক করাবে কিন্তু সেই লেভেলের সুখ কিন্তু আপনাদেরকে দেবে না। যদি বক্রী না থাকে, নিজের ঘরে বসে আছে, আমি বলবো সর্বোচ্চ শুভ। গৃহ সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, মাতৃসুখ, সব রকম দিক থেকে আপনারা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু 100% পাবেন। এবং বৃহস্পতির দশা যদি চলে সেই সময়টা আপনার লাইফের গোল্ডেন টাইম হবে। এ শুধু চতুর্থ স্থানে বসে থাকছে মানে তার গৃহসুখ এবং তার দাম্পত্য জীবনও যথেষ্ট তার সুখের হয়। ব্যবসা করলে জীবনে উন্নতি। এবং যদি দৃষ্টিটাকে আমরা দেখি, আধ্যাত্মিক জ্ঞান এদের ভীষণ থাকে। এখান থেকে দশম দৃষ্টি, আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত হয়ে জীবনে সাফল্য লাভ, পণ্ডিত্য মানে যারা খুব ভালো টিচিং প্রফেশনের সাথে যুক্ত হতে পারে তাদের জন্য কিন্তু খুব ভালো ধরা হয় এখানে। দশম স্থানে যেহেতু দৃষ্টি পড়ছে এবং দ্বাদশ স্থানে দৃষ্টি পড়ছে, ব্যয় করবে নিজের সুখের খাতে। বললাম গাড়ি বাড়ি সব কিছু থাকবে, এইসবের প্রতি তার ভীষণ ব্যয় হবে। ব্যয়টা নেগেটিভ খাতে নয়, নিজের গাড়ি নিজের বাড়ি এইসবের প্রতি তার ব্যয়টা কিন্তু ভীষণ ভালো থাকবে। তো চতুর্থ স্থানে অবস্থানটাকে সর্বোচ্চ শুভ আমরা ধরতে পারি। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে বসে থাকে, দেখুন প্রথমেই বলেছি লগ্ন পঞ্চম নবমে দেবগুরু বৃহস্পতি কারকত্ব পেয়ে যায়, ত্রিকোণের ঘর হয়, কিন্তু এই ঘরে দেবগুরু বৃহস্পতি নীচ হয়। কত ডিগ্রি অবধি? 5 ডিগ্রি অবধি। যদি দেবগুরু বৃহস্পতি নীচ ভঙ্গ না হয় তাহলে সব রকম দিক থেকে নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হয়ে যাবে? কেন দেবগুরু বৃহস্পতি প্রথমত হচ্ছে সুখের পথে বাঁধা, দাম্পত্যের পথে বাঁধা, এবং ন্যাচারালি কারক সন্তান সুখের ক্ষেত্রে বাঁধা, পেটের সমস্যায় ভোগাবে, এডুকেশনে বাধা নিয়ে আসবে যদি সে 5 ডিগ্রির মধ্যে তার নিজভঙ্গ না হয়। নিজভঙ্গের সূত্রটা আগে দেখে নিন আপনারা। যদি দেবগুরু বৃহস্পতি মকরে বসে থাকে, সাথে যদি শনি বসে থাকে তাহলে সেক্ষেত্রে নিজভঙ্গ হবে। শনি যদি এখানে বৃশ্চিকে বসে থাকে সেক্ষেত্রে শনির দৃষ্টির মাধ্যমে নিজভঙ্গ হবে। যদি মেষে বসে থাকে শনি, সেক্ষেত্রে শনির দৃষ্টির মাধ্যমে নিজভঙ্গ হবে। এবং শনি যদি কর্কটে বসে থাকে সেক্ষেত্রে নিজভঙ্গ হবে। এবং শনি যদি মিনে বসে থাকে অথবা ধনুতে বসে থাকে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে নিজভঙ্গ হবে। তো নিজভঙ্গ হচ্ছে কিনা দেখে নিন। যদি নিজভঙ্গ না হয়, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বসে এবং যদি 5 ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে সব রকম দিক থেকে নেগেটিভ। দাম্পত্য সুখ, আপনার সব রকম গৃহ সুখ, নিজের বাড়ি থাকতেও বাড়িতে থাকতে পারে না তারা, এরকম ধরনের নেগেটিভিটি। সন্তান সুখ, সব রকম প্রেমে বাঁধা, এডুকেশনে বাঁধা। যদি তার নিজভঙ্গ হয়ে যায়, আমি বলবো দেবগুরু বৃহস্পতি সেখানে সেরকম নেগেটিভ ফলাফল দেবে না, তবুও তার দশা চললে পেট সংক্রান্ত সমস্যায় তাকে কিছু না কিছু দিক থেকে ভোগাবে। এবং দৃষ্টিটাকেও যদি আমরা দেখি, দেখুন কিছুটা পঞ্চম থেকে এখানে যদি আমরা দেখি দৃষ্টিটা পড়বে নবম স্থানে, কিছুটা কিন্তু ধার্মিক হবে না এরা ধর্মটাকে অতটা পজিটিভলি মানতে চাইবে না, এরকম ধরনের একটা যোগ ক্রিয়েট করে, খুব প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার হবে। সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়বে, ইচ্ছা আয়ের ক্ষেত্রে খুব কাছাকাছি এসেও সেই আয় নষ্ট হয়ে যাওয়ার চান্স ক্রিয়েট হবে, পুরোটা সে পাবে না যতটা সে তার ডিজার্ভ করে সে যদি নিচস্থ হয়ে বসে থাকে। এবার দেখুন এখানে একাদশ ঘরের অধিপতিকেও দেখতে হবে, শুধু দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি কিছুটা তো বাধা দেবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং লগ্নে দৃষ্টি দিয়ে নিজের ক্যারেক্টারের মধ্যে একটা সবসময় কনফিউশন ক্রিয়েট হবে। সে যথেষ্ট জানবে, জ্ঞানী, বুঝবে, কিন্তু তবুও সেই জায়গাটা ক্রিয়েট করতে পারবে না।
যদি তাৎকালিক মিত্রতাটাও আপনারা দেখে নেবেন শনির সাথে যদি থাকে, আর যদি নিজভঙ্গ হয়ে যায়, তাহলে আমি বলবো এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু যথেষ্ট শুভ। সেই জাতক এডুকেটেড হবে, এডুকেশনের প্রতি তার ভীষণ ইচ্ছা থাকবে, পড়াশোনা করতে খুব ভালোবাসবে, নতুন নতুন বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করবার ইচ্ছা থাকবে এবং প্রেম বিবাহের মাধ্যমে সে জীবনে সুখ পাবে। আর যদি দেবগুরু বৃহস্পতি এখানে বক্রি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির সর্বোচ্চ শুভ ফলাফল আপনারা পেতে চলেছেন, কোনো অসুবিধা নেই। শুধু বক্রি আছে কিনা সেটাও আপনারা দেখে নিতে পারেন। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে বসে থাকে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠের ক্ষেত্রেও কিন্তু চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে চলে গেল, মানে রোগঋণ রিপুর ঘরে চলে গেল, এটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। এখানে সময়গত বন্ধুত্ব দেখে নেবেন শনির সাথে। এর সাথে যেটা বিষয় উঠে আসছে, সুখের অধিপতি রোগঋণ রিপুতে, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন জাতকের রোগ তাকে ভোগাবে, তার ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করাবে। কোন দিক থেকে ঋণ আসবে? গাড়ি কিনেছে ঋণে পড়েছে, বাড়ি করেছে ঋণে পড়েছে, মায়ের শারীরিক সমস্যার জন্য ঋণে পড়তে হয়েছে, এরকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এবং বিবাহ করেছেন তার জন্য বড় ঋণ তাকে শোধ করতে হচ্ছে, এরকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে যদি বৃহস্পতির দশা চলে। এবার এইটা পূর্ণরূপে নেগেটিভ কিন্তু আমি কোনো অংশে বলবো না। দেখুন, ঋণ থাকবে, অবশ্যই ঋণ থাকবে, চতুর্থ ষষ্ঠ কানেকশান। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যদি প্রথম দিকে সংঘর্ষ থাকে তারপরে কিন্তু সুখ লাভ দেবেই। ঋণ সারা জীবন থাকে না যদি সে ভুল ডিসিশন না নেয়। এখানে লগ্নপতি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন? এই সকল মানুষরা ম্যানেজমেন্টের কারক হয়, ফিনান্সের মানে তাদের এমনি মেধা থাকে ফিনান্স রিলেটেড। তো সেই দিক থেকে তারা যদি সেই সহজভাবে ম্যানেজমেন্ট করে তাদের ঋণটাকে মেটাতে পারে, তাহলে বলো খুব ভালো। তবে হ্যাঁ, ষষ্ঠে বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থাতে পীড়িত হয়ে যায়, রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিডনির রোগ, লিভারের রোগ, সুগার, এই পেটের সমস্যা, এই রিলেটেড জায়গাতে কিন্তু তাকে ভীষণ ভোগাতে পারে। এইটা মাথায় রাখতে হবে। দৃষ্টিটা আমি নেগেটিভ এখানে কখনোই বলবো না, কারণ এখান থেকে যে দৃষ্টিটা আমরা দেখতে পাবো, এখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু দশম স্থানে পড়বে, কর্মজীবনে সাফল্যের জায়গা থাকবে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে, ব্যয় তো করাবে, আমি প্রথমেই বলেছি ব্যয় হবে এবং সেটার জন্য ঋণে তাকে পড়তে হবে। এবং নবম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ার জন্য কিছু অংশে নিজের সম্পত্তি ক্ষয়ের জায়গা তৈরি করতে পারে, নিজের ভুল ডিসিশনের মাধ্যমে নিজের সম্পত্তিও কিছুটা ক্ষয় হতে পারে। তবে পুরোটা নেগেটিভভাবে নেবেন না, ষষ্ঠের অবস্থানটাকে আমি নিউট্রালি ধরবো, খুব নেগেটিভ নয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সপ্তমপতি হয়ে ষষ্ঠে বসে থাকছে, এরকম হতে পারে। যদি অবশ্যই আমি বলবো কুষ্টি মিলিয়ে বিবাহ করতে, কেন দাম্পত্যের অধিপতি হয়। নাহলে বিবাহের পরে আপনার পার্টনারের সাথে আপনার মায়ের একটা নেগেটিভ ইম্প্যাক্ট শুরু হবে বা দূরত্ব তো থাকবে, অথবা বিবাহের পরে আপনার পার্টনারের হেলথ ইস্যু আপনাকে মারাত্মকভাবে ভোগাতে পারে, সে রুগ্ন হয়ে যেতে পারে, এরকম ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তারপরে যদি সপ্তমপতি সপ্তমে বসে থাকে, এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, এটাও তো খুব শুভ যোগ, কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি একা বসে থাকে, এটাও কেন্দ্রাধিপতি দোষের ঘর হয়, কিন্তু আমি বলবো এখানেও হচ্ছে না, চিন্তা নেই, যেহেতু নিজের ঘরে বসে আছে। কিন্তু যদি একা বসে থাকে, ভাবটাকে নাশ করে দেবে। কেন? অতি শুভ গ্রহ যদি অতি শুভ স্থানে বসে থাকে, দেখবেন একটু বেশি শুভত্ব আমরা চাই না। এক্ষেত্রে সপ্তমে বৃহস্পতির সাথে যদি কোনো গ্রহ বসে থাকে, সেটা যদি বুধ হয়, বুধ হলে তো নিচস্থ হয়ে যাবে, যদি শুক্র হয় তাহলে বা চন্দ্র হয়, সেক্ষেত্রে হলো খুব শুভ। যদি একা বসে থাকে এবং এর ওপর যদি শনি বা রাহুর কারো দৃষ্টি পড়ে যায়, তাহলে দাম্পত্য জীবনে ভীষণ সমস্যা নিয়ে আসবে। আপনারা ভাবছেন যে বৃহস্পতি সপ্তমে বসে খুব শুভ, এক্ষেত্রেও বলবো কুষ্টি মিলিয়ে বিয়ে করতে, না হলে কিন্তু সমস্যা দিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। তবে এইটাকে খুব পূর্ণরূপে নেগেটিভ নেবেন না, কেন এইখানে অবস্থান করছে মানে আপনি ব্যবসায় জীবনে ভীষণ সফল হতে পারেন, যে কোনো শৌখিন বিজনেস করতে পারেন, খাবার দাবারের বিজনেস করতে পারেন, ধর্ম রিলেটেড মানে ধরুন দশকর্মার দোকান করতে পারেন, মুদিখানা দোকান করতে পারেন, আপনারা খাবার মিষ্টির দোকান করতে পারেন, রেস্টুরেন্ট করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব শুভ। এবং যদি বাই প্রফেশনালি আপনারা কোনো অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত হতে পারেন, সেই জায়গাটাও কিন্তু খুব ভালো, কেননা সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, সেদিক থেকে অবশ্যই আমি বলবো ভালো। কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা একটু নেগেটিভ এখানে দেবগুরু বৃহস্পতি রাখবে, এটা মাথায় রাখতে হবে। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, এখান থেকে একাদশ স্থানে দৃষ্টি পড়ার জন্য আয় উন্নতির জন্য খুব ভালো। এবং লগ্নের দৃষ্টিটা বললাম, এবং তৃতীয় দৃষ্টি মানে এখানে পরিশ্রম পরাক্রম সে কিন্তু করবে। যদি এখানে বক্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াবে। এই নিজের ঘরে বক্রি গ্রহকেও নেগেটিভ ধরা হবে। শুধু আপনাদেরকে একটা বিষয় বলবো, দেবগুরু বৃহস্পতি যদি সপ্তমে বসে থাকে, একটু দেরিতে বিবাহ করবেন। যদি শুধু একা বসে থাকে, যদি সাথে শুক্রকে নিয়ে বসে থাকে বা চন্দ্রকে নিয়ে বসে থাকে, তাহলে বলবো খুবই ভালোই অবস্থা, আপনাদেরকে বিবাহের পরে জীবনের চরম উন্নতির দিকে নিয়ে যাবে। এই বিষয়টা আপনারা সর্বদা মাথায় রাখবেন। তার পরবর্তী যদি অষ্টমে অবস্থান করে, মিত্র ক্ষেত্র হচ্ছে, কিন্তু সপ্তমপতি চতুর্থপতি অষ্টমে বসছে। অষ্টম ঘর আমাদের নেগেটিভ ঘর, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন। অষ্টমে যখনই বসবে, ডিভোর্সেরও যোগ তৈরি করে সপ্তম হয়ে অষ্টমের কানেকশন, চতুর্থর হয়ে অষ্টমের কানেকশন, সে কিন্তু তার জীবনের সুখ থেকে বঞ্চিত হলো। এবার
দেখুন, পুরোটাকে নেগেটিভ চিন্তাভাবনা করাটা আমি বলবো ঠিক নয়। কেন ঠিক নয়? কেন, দেবগুরু বৃহস্পতি যেহেতু মিত্র ক্ষেত্রে অষ্টমে বসে আছে, এই সকল মানুষকে প্রথমত খুব সাদামাটা জীবন কাটাতে হবে। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সেই সবের থেকে নিজেকে মানে কি বলবো, খুব সাধারণ জীবন যদি কাটাতে পারে তাহলে আমি বলবো এটা খুব নেগেটিভ নয়। কেন, তার সুখ থেকে এক্সপেকটেশন রাখলেই জীবনে সমস্যা, জীবনে পরিবর্তন, জীবনে বাধা। দাম্পত্য জীবন থেকে পজিটিভ এক্সপেকটেশন রাখলেই জীবনে বাধা, জীবনে পরিবর্তন, বারংবার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসা। বৃহস্পতির দশা অন্তর্দশাতে পার্টনারের হেলথ নিয়ে খুব সমস্যা আসে, মায়ের হেলথ নিয়ে খুব সমস্যার জায়গা আসে। নিজের বাড়ি থাকা সত্ত্বেও সেই বাড়িতে তারা থাকতে পারে না, বাড়ি থেকে দূরে চলে যেতে হয়। তো এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু দেবে। খাওয়া দাওয়া খুব মেনটেন করে করতে হবে, কেননা সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় স্থানে, না হলে পেটের সমস্যায় ভোগাবে। এই বিষয়টা তো মাথায় রাখতে হবে। এবং অষ্টমে আছে বলেই যে আপনারা সর্বোচ্চ নেগেটিভ ভেবে নিলেন সেটা নয়। পুষ্টি মিলিয়ে বিবাহ করুন, যার সাথে বিবাহ করছেন তার যেন সপ্তম অষ্টম কানেকশান না থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। তবে সেক্ষেত্রে আমি বলবো বিবাহিত জীবন ঠিকঠাক থাকার একটা চান্স চলে আসে। তো পুরো নেগেটিভ নেবেন না। এবং এইখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি, দ্বিতীয় দৃষ্টির কথা তো আমি বললাম, এবং এখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে সিংহতে, দ্বাদশ স্থানে, অযথা ব্যয়, জন্মস্থান থেকে দূরে থাকার যোগ তৈরি করবে। এবং এইখান থেকে দেখুন নিজের ঘরে নিজের চতুর্থ স্থানে দৃষ্টি ফেলছে। গৃহ তো লাভ করাবে, অসুবিধা নেই, কিন্তু সেই গৃহতে থাকতে দেবে না। বিবাহের পর দেখা গেল যে আপনি আপনার পার্টনারকে নিয়ে জন্মস্থান থেকে দূরে আছেন, বাইরে থাকতে হচ্ছে, এরকম ধরনের যোগ কিন্তু ক্রিয়েট করে। এই বিষয়টা মাথায় রাখবেন। যদি নবম স্থানে থাকে, নবম ঘরটা বৃহস্পতি নিজস্ব কারক ঘর হয়ে যায়, কেন ধর্মের ঘর হয় এইখানেও, কিন্তু তবু শুক্রের সাথে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে আমি বলবো ভীষণ ভালো এই যোগ, গোটা জন্মছকে সব থেকে স্ট্রংগেস্ট পজিশন এইটা। একাদশের থেকেও, যেখানে উচ্চ হয় তার থেকেও খুব ভালো পজিশন হয়ে যাবে যদি সে এইখানে শুক্রের সাথে সময়গত বন্ধুত্বে থাকে। আমি বলবো ভীষণ ভালো যোগ। কেন, চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি ভাগ্যস্থানে, মানে তার কিন্তু ভাগ্যে বৃহস্পতি, মানে সে ধার্মিক হবে, খুব পজিটিভ চিন্তাভাবনার অধিপতি হবে সে। এবং সবথেকে পজিটিভলি যেহেতু চতুর্থ ঘর সুখের নবম ঘরের অবস্থান করছে, সেদিক থেকে সে মহাভাগ্যবান যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে। তার গাড়ি বাড়ি সব কিছু সুখ কিন্তু দেবগুরু বৃহস্পতি দশা অন্তর্দশায় দেবে। এবং এখানে সপ্তম ঘরের অধিপতি নবম স্থানে বসে থাকার জন্য বিবাহের পরে তার ভাগ্যান্নতি, পজিটিভলি তীর্থযাত্রা, গোটা দেশ বিদেশ ঘোরার যোগ, সব রকম দিক থেকে কিন্তু বিবাহের পরে সেই যোগ অ্যাক্টিভেট হবে। এবং জাতক বা জাতিকা যথেষ্ট জ্ঞানী হবে, যথেষ্ট বলতে পারেন পর উপকারী হয় এই সকল মানুষরা, খুবই ভালো। এবং এখান থেকে দৃষ্টিটা লগ্নে পড়ছে, যথেষ্ট পজিটিভ ব্যক্তিত্বের অধিকারী হবে। এবং সপ্তম দৃষ্টি তৃতীয়, যথেষ্ট পরিশ্রমী পরাক্রমী হবে। এবং নবম দৃষ্টি কোথায়? পঞ্চমে, সন্তান সুখের ক্ষেত্রে এই অবস্থান খুব ভালো। দৃষ্টিটা কিন্তু নেগেটিভ কখনোই হবে না এই ক্ষেত্রে। যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে তখন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যে এতটা শুভ ফলাফল বললাম সেই শুভ ফলাফল থাকবে না, সেক্ষেত্রে কিন্তু তারতম্য হয়ে যাবে। হ্যাঁ, যদি এখানে তাৎকালিক শত্রুতা থাকে এবং বক্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো নেগেটিভিটি কিছুটা কমবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে দুটো কন্ডিশন থাকছে। ধরুন এইখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে, সময়গত বন্ধুত্বে বসে আছে, খুব ভালো। না হয় সে সময়গত বন্ধুত্বে বসে নেই, বক্রি হয়ে আছে, তাহলেও আমি বলবো খুব ভালো। সময়গত বন্ধুত্বও বসে আছে, বক্রি হয়ে আছে। ধরুন এইখানে বৃহস্পতি বসে আছে, শুক্রের সাথে সময়গত বন্ধুত্ব প্লাস বক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে ফলাফলে কিছুটা নেগেটিভিটি আসবে, পূর্ণরূপে নয়। পরিষ্কার হয়েছে? এরপরে যদি দশম স্থানে দেবগুরু বৃহস্পতি বসে থাকে, এখানেও কিন্তু কেন্দ্রাধিপতি দোষ নির্মাণ করবে। তবে দশম ঘরেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে থাকে, কর্মের ঘর হয়। তো চতুর্থ ঘরের অধিপতি হয়ে দশম স্থানে বসে আছে, সপ্তম ঘরের অধিপতি হয়ে দশমে বসে আছে। এই সকল মানুষদের অবশ্যই 100% উচিত ব্যবসা করা। নিজের বাড়িতে থেকে যদি ব্যবসা করতে পারে খুব ভালো। নিজেরা বাড়ি ভাড়া দিচ্ছেন, ধরুন ফ্ল্যাটের বিজনেস আছে, কনস্ট্রাকশনের বিজনেস আছে, তাদের জন্য খুব ভালো। বা নিজের বাড়িতেই নিজের মতো করে বিজনেস করছেন, সেক্ষেত্রেও খুব ভালো। এবং প্রথম জীবনে চাকরি করলেন, পরবর্তী জীবনে বিজনেস। যারা চাকরি করছেন অবশ্যই দশমে বৃহস্পতির অবস্থান টিচিং প্রফেশন পজিটিভ করায়। যারা ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রেও পজিটিভ হয়। যারা ধরুন আয়কর বিভাগের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। ফুড বিভাগের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো কানেকশন নিয়ে আসে দেবগুরু বৃহস্পতি। কিন্তু ভবিষ্যৎ জীবনের জন্য আপনারা বিজনেস করুন, রেস্টুরেন্টের বিজনেস করুন, খাবারের বিজনেস করুন, সেক্ষেত্রেও আপনাদের জন্য খুব ভালো। এবং চতুর্থপতি এবং সপ্তমপতি দশমে বসে থাকার জন্য তারা কর্মকে ভীষণ ভালোবাসবে, কর্ম ছাড়া একটা পাও চলতে পারবে না। তাদের সুখ কিন্তু তাদের কর্মে, এই বিষয়টা সর্বদাই। এইখানেও সময়গত বন্ধুত্বটা দেখে নিলে অবশ্যই আমি বলবো, যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে সব রকম দিক থেকে শুভ। কিন্তু এক্ষেত্রে যদি বক্রি হয় কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এখানে নিয়ে আসতে পারে।
দাম্পত্য সুখের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। দৃষ্টিটা যদি আমরা দেখি দ্বিতীয় স্থানে পড়বে, বাণীর মাধ্যমে আয়, তার বাণী খুব স্ট্রং থাকবে। এবং সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, সেদিক থেকে আমি বললাম যে বাড়িতে থেকে সে কোনো কিছু যদি করতে পারে সেটা তার জন্য ভালো। এবং দশম থেকে দেখুন এখানে যদি আমরা দেখি নবম দৃষ্টি কুম্ভে পড়ছে, এই কারণে বললাম প্রথম জীবনে চাকরি, কেন ষষ্ঠ ঘর রোগ ঋণ রিপুর সাথে কিন্তু আমাদের চাকরিরও ঘর হয়। তো প্রথম জীবনে চাকরি করুক, তার পরবর্তী জীবনে সে ব্যবসার দিকে যাক, সেটা তার জন্য কিন্তু খুব ভালো। পরিষ্কার হয়েছে। এইখানে বক্রি যদি হয় সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেম আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। তার পরবর্তী যদি তার একাদশ স্থানে থাকে উচ্চ স্থান, এটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, আমার বলার দরকার নেই। চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি একাদশে অবস্থান করছে নিজের উচ্চ স্থানে, এটা সর্বোচ্চ শুভ অবস্থান। জীবনে কখনো লাভের বলতে পারেন কমতি তাদের লাইফে হয় না, তারা যেটা যেরকমভাবে চায় তারা সেটা সেরকমভাবে পেয়ে যায়। কিন্তু যেহেতু চন্দ্রের ঘর, কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকে। ধরুন যেটা দরকার সেটা 100% পাবে, কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পাবে। একবেলা খুব ভালো চলছে, একবেলা খুব নেগেটিভ চলছে, এরকম ধরনের একটা কানেকশান তৈরি করে। কিন্তু আমি তবুও বলবো সব কিছু পাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না যদি দেবগুরু বৃহস্পতির মহাদশা চলে। খুব ভালোই অবস্থান চতুর্থ, সব রকম দিক থেকে সুখের দিক থেকে পজিটিভ, সন্তান সুখের দিক থেকে পজিটিভ, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভ, এবং বিজনেসের ক্ষেত্রেও পজিটিভ। দৃষ্টিটা যদি আমরা দেখে নিই, সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে, এডুকেশনের জন্য খুব ভালো, সন্তান লাভের জন্য খুব ভালো। পঞ্চম দৃষ্টি তৃতীয় পড়ছে, পরিশ্রম পরাক্রমের জন্য খুব ভালো। এবং নবম দৃষ্টি নিজের ঘরেই পড়ছে, দাম্পত্য জীবনের জন্য খুব ভালো। অবশ্যই অবস্থানটাকে সর্বোচ্চ শুভতর হবে। আর যদি 5 ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে সে কিন্তু পরম উচ্চ হয়ে যায়। তো সেই দিক থেকে সব থেকে ভালোই অবস্থান দেবগুরুর বৃহস্পতি। নবমের পরে আমি এই ঘরটাকে রাখবো যদি নবমে দেবগুরু বৃহস্পতি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, এটা মাথায় রাখতে হবে। সর্বশেষ ঘর দ্বাদশ ঘর। দেখুন দ্বাদশ ঘর আমাদের ত্যাগের ঘরে, মিত্র ঘরে বসে আছে। কিন্তু চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি যদি ত্যাগের ঘরে বসে থাকে, সেই সকল জাতক বা জাতিকারা সুখ তো খোঁজে, অবশ্যই তাদেরও কিন্তু কামনা বাসনা থাকবে, তাদেরও দাম্পত্য জীবনে সুখ তারা এক্সপেকটেশন রাখে। কিন্তু যখন তারা পায় না, খুব সহজে ভেঙে পড়ে, তখন তারা কিছুটা সন্ন্যাসময় জীবন কাটাতে বেশি করে ধরে নিন প্রভাবিত হয়ে যায়। জীবনের চাওয়া পাওয়াটা সেরকমভাবে থাকে না, এটা একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট। ধরুন তার গৃহ আছে, মা আছে, বাবা আছে, কিন্তু তবু তাদের থেকে দূরে থাকতে হচ্ছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। বিবাহের পরে তাদেরকে দূরে থাকতে হচ্ছে, বিবাহের পরে পার্টনারের হেলথ ইস্যু তাকে ভীষণভাবে ভোগাচ্ছে, এরকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি করতে পারে। এক্ষেত্রে আমি বলবো যাদের দ্বাদস্থানে দেবগুরু বৃহস্পতি বসে আছে, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি, তারাও জন্মকুষ্টি মিলিয়ে বিবাহ করুন, নাহলে বিবাহিত জীবনে সমস্যা আসবে। এটা মাথার মধ্যে প্রথমেই ঢুকিয়ে নিন, এটা কিন্তু একটা নেগেটিভ অবস্থান হয়ে যাচ্ছে। কেন আপনাদের বিবাহের প্রতি ইন্টারেস্টটা দিনের পর দিন কমতে থাকবে। কিন্তু যার সাথে বিবাহ হচ্ছে তার জন্মছকে যদি অবস্থান সপ্তম ঘরের অবস্থান ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেকাংশে কমে যায়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে মানেই জন্মস্থান থেকে দূরে গৃহলাভের যোগও কিন্তু তৈরি করবে, জন্মস্থান থেকে দূরে বিবাহ যোগও কিন্তু তৈরি করবে। তো সেটা আপনাদের জন্য সর্বাপেক্ষা নেগেটিভ নয়। এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি, চতুর্থ স্থানে দৃষ্টি পড়ছে, তো চতুর্থ মানে নিজের ঘরে যেহেতু দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি আমি বললাম জন্মস্থান থেকে দূরে গৃহলাভ। ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে, রোগ ঋণ রিপুর জন্য কিছুটা খরচ করাবে। কার রোগ ঋণ রিপু? আপনার পার্টনারের রোগ ঋণ রিপুর জন্য, মানে রোগের জন্য কিছু অর্থ খরচ করাবে। এবং যদি দেখি নবম দৃষ্টি অষ্টম স্থানে পড়বে, আধ্যাত্মিক জ্ঞান আপনার ভীষণ থাকবে, সেই কারণে আধ্যাত্মিক দিকে আপনাদের চলে যেতে মন চাইবে সর্বদাই, এই বিষয়টা হচ্ছে চলে আসছে। এবার যদি সব থেকে আশা করি এটা বোঝাতে পেরেছি, এবার আমরা রত্ন ধারণের ক্ষেত্রে চলে আসি। দেখুন সর্বদা আমি বলবো এই লগ্ন সাপেক্ষে রত্ন না ধারণ করাই ভালো, ঠিক আছে। এবার যদি ধরে নিন কন্যাতে বসে থাকে, খুব ডিগ্রিগতভাবে দুর্বল, মানে মৃতপ্রায়, মানে 28-29 ডিগ্রিতে বসে আছে বা 1 ডিগ্রিতে বসে আছে, সময়গত বন্ধুত্বতে যদি বসে থাকে তবেই রত্ন ধারণ করানো যেতে পারে, না হলে কিন্তু পড়লে উল্টে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। চতুর্থের ক্ষেত্রে রত্ন ধারণ করানো যেতে পারে, সপ্তমের ক্ষেত্রে নিজের ঘরের ক্ষেত্রে করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। নবমের ক্ষেত্রে যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে করানো যেতে পারে, দশমের ক্ষেত্রে সময়গত বন্ধুত্বে যদি বসে থাকে করানো যেতে পারে, একাদশের ক্ষেত্রে যদি সে দুর্বল অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে করানো যেতে পারে। পরিষ্কার হয়েছে বিষয়টা। বাদ বাকি ঘরের ক্ষেত্রে আমি অষ্টমের ক্ষেত্রে তো একদমই না বলবো, পঞ্চমের ক্ষেত্রে একদমই না বলবো, ষষ্ঠের ক্ষেত্রেও একদমই না বলবো। তৃতীয়ের ক্ষেত্রে পড়ানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়াবে, এখানে আপনাদের সুখ পেতে গিয়ে পরিশ্রম বৃদ্ধি করবে। সেই কারণে আমি বলবো এই জন্মছকে আপনারা দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করুন, মন্দিরে যান, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। সেক্ষেত্রে আপনারা রত্ন পড়ার থেকেও বেশি ভালো ফলাফল কিন্তু লাভ করবেন, এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথম থেকেই বলে রাখছি। তবুও এরকম অনেক কন্ডিশন থাকে, কোন নক্ষত্রে বসে আছে, কোন গ্রহের দৃষ্টি পড়ছে, তার উপর ভিত্তি করে রত্ন পড়া যেতে পারে। সেটা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে পড়ুন, না হলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তো এই ছিল আজকে আমাদের কন্যা লগ্ন, কন্যা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।